আফলাল খান তারপর বলতে শুরু করলেন, অতীত। দিল তখন মাত্র ক্লাস 4 কি 5-এ পড়তো। আর তখন দিলের বয়স কতই বা ছিল, 8 কি 9 বছর হবে। আর হৃদ্যের বয়স ছিল তখন 16 কি 17 বছর। হৃদ্য দিলকে অনেক আদর করত। যাই চাইতো দিল, সেটা যে কোনো মূল্যে হোক, হৃদ্য তার সামনে হাজির করত। দিল ব্যথা পেলে মনে হতো হৃদ্য ব্যথা পেয়েছে। এমনই সারাদিন সারাক্ষণ দিলের সেবা করত। হঠাৎই একদিন শুনতে পেলাম আমাদের কোম্পানির ওপরে কারো নজর পড়েছে। তারা চাইছে আমাদের কোম্পানিটাকে শেষ করে দিতে, কারণ তারা দেখেছে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি কয়েক বছরেই বাংলাদেশের টপ 1-এ আছে। তাই তারা টার্গেট করলো হৃদ্যকে। হৃদ্যকে মারার ভয় দেখালে হয়তো আমি আমার নিজের ইচ্ছায় এই জায়গা থেকে নেমে যাব। কিন্তু হঠাৎই একদিন জানলাম কে আমাদের কোম্পানির মেইন শত্রু, যে আমাদের কোম্পানিটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু যা জানলাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে আর কেউ না, আমার বন্ধু মোর্শেদ চৌধুরী, যাকে তোমরা খুব ভালোভাবেই চেনো। প্রথমে ভাবলাম কেন মোর্শেদ এমন করবে আমার সাথে, কি শত্রুতা আমি ওর। কিন্তু পরে মাথায় অনেকক্ষণ চাপ দেওয়ার পর মাথায় আসলো যে মোর্শেদ তার মেয়ের সাথে হৃদ্যের বিয়ের দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যেটাতে আমি রাজি হইনি। আমি বলেছি, হৃদ্য ছোট আর তোর মেয়েও ছোট, ওদের এখন পড়াশোনা করার বয়স, এইসব নিয়ে না ভাবতে, আর এটা আমাদের জন্য উত্তম। তোর মেয়ের বয়সই তো বেশি না, মাত্র হৃদ্যের থেকে 1 কি 2 বছরের ছোট। ওরা দুজনেই ছোট। মোর্শেদ, এইগুলো ভেবে দেখ, এসব বলিস না আর। কিন্তু মোর্শেদ বারবার জোর করে বলেছে, ছোট তো কি হয়েছে, আমরা জাস্ট ইসলামী নিয়মে বিয়ে পড়িয়ে রাখি, পরে না হয় ওরা বড় হলে বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিব। কিন্তু এটাতেও আমি রাজি হইনি, কারণ আমি চাইনি বৃদ্ধ এতটুকু বয়সে এত বড় সম্পর্কে জড়িয়ে যাক। কিন্তু মোর্শেদ আমার বারবার না উত্তর শুনে বলল, কাজটা ঠিক করলি না, একদিন বুঝবি মোর্শেদ চৌধুরীকে এইভাবে রিজেক্ট করার অপমান আর তোদের কোম্পানি আর তোর ছেলে কেউই থাকবে না দেখিস। কিন্তু আমি তখন এত কিছু ভেবে দেখিনি, কারণ আমি ভেবেছি মোর্শেদ হয়তো আগেই সব বলে ফেলেছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাদের মনে আছে একবার দিলকে হৃদ্য স্কুল থেকে আনতে নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্টের কথা? আল্লাহ সহায় ছিল দেখে হৃদ্য ওই দিন বেঁচে গিয়েছে। আর হৃদ্যকে ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল আমার বন্ধু মোর্শেদ চৌধুরী। এটা শুনে আমার কান বিশ্বাস করতে চাইছিল না, কারণ যাকে আমার বন্ধুর থেকে কম ভাই ভাবতাম, সে আমার একমাত্র ছেলেকে মারতে চাইছে। তারপর বুঝলাম, ওই যে বলেছিলাম না সব শেষ করে দিবে, এটা ঠিকই। এরপর থেকে আমি এক প্রকার আতঙ্কে থাকতে শুরু করলাম, কখন কি হয় না হয়। আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, প্রকাশ না করেও ভালোবাসা যায়, এটা আমি মনে করি। তারপর একটা প্ল্যান শুরু করি কিভাবে হৃদ্যকে বিদেশে পাঠানো যাবে। আমি জানতাম আমি বললে হৃদ্য দিলকে রেখে কখনোই বিদেশে যেতে চাইবে না, তাই আমি দিলকেই কাজে লাগাই। আমি একদিন হৃদ্যের রুমে গিয়ে বলি, হৃদ্য শোনো, আমি তোমাকে কিছু কথা বলবো, যেটা হয়তো তোমার জানা উচিত। সেদিন হৃদ্য বলল, বলো বাবা। তারপর আমি বললাম যে দেখো হৃদ্য, দিল তোমার অতিরিক্ত যত্ন, তোমার কথা, তোমার বকাটা, তোমার এইসব পছন্দ করছে না। ও চায় তুমি যেন ওর কাছ থেকে দূরে সরে যাও। ও তোমার প্রতি বিরক্ত। ও এইসব তোমাকে কখনোই বলতে পারবে না, তাই আমাকে বলল যেন আমি তোমাকে বুঝিয়ে বলি। এতদিনও সহ্য করেছে, এখন পারছে না, তাই আমি তোমাকে বললাম, যেহেতু দিল মামুনি তোমার প্রতি বিরক্ত, আমিও চাই তুমি বিদেশ থেকে তোমার স্টাডিটা সম্পূর্ণ কমপ্লিট করে এসো। হৃদ্য আফজাল খানের কথা শুনে রাগে কিলমিল করতে করতে বলল, আমি চাই না কারোর বিরক্তির কারণ হতে। আমি যাব বিদেশে, তুমি আমার প্লেনের টিকিট, ভিসা সব কিছু ঠিকঠাক করো বাবা। তারপর আর কি, আমার প্ল্যান কাজে লেগে গেল। তখন আমি এত কিছু ভাবিনি,
কারণ তখন আমার কাছে আমার ছেলের সেফটি ছিল আগে। তারপর আর কি, হৃদ্য বিদেশে চলে গেল, তার সাথে দিয়ে গেল দিলের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা। এরপর থেকে দেখতাম হৃদ্য কল দিলেও আমার সাথে কথা বলতো না, দিলের সাথেও কথা বলতো না। একদিন আমি হৃদ্যকে কল দিয়েছিলাম যে তাকে সব সত্য কথা বলে দিলের প্রতি তার সব রাগ শেষ করে দিব, কিন্তু হৃদ্য আমার কলটা কেটে দিয়েছিল। তারপর বুঝলাম আমার সাথেও আমার ছেলের অভিমান করেছে, আর এই অভিমান দীর্ঘ ৮ বছর ধরে আছে এবং এখনো চলমান। ছেলে তার বাবার সাথে কথা বলেনি দীর্ঘ ৮ বছর, আর এই অনুভূতিটা কেমন ছিল সেটা একমাত্র আমিই জানি। বর্তমান এতক্ষণ একটানা কথা বলে থামলেন আফলাল খান, তারপর আবারও বলা শুরু করলেন। আর আমি এই কথাগুলি কখনো কাউকে বলতে চাইনি, কিন্তু আজ বাধ্য হলাম দিনের প্রতি হৃদ্যের এত নিকৃষ্ট আচরণ দেখে। এর আগেও আমি দেখেছি দিল হৃদ্যের রুম থেকে কান্না করতে করতে বের হয়েছে। আজ আমি নিজের কাছে নিজেই অপরাধী। আমার জন্য আমার একমাত্র দিল মামনি এত কষ্ট সহ্য করছে। এটা বলে আফলাল খান দিলের সামনে গিয়ে দিলের মুখ বরাবর দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন দিলের কাছে। দিল এমনি এমনি এসব শুনে স্তব্ধ হয়েছিল, সাথে বড় আব্বুর এমন ব্যবহারে দিল আরো অবাক হয়ে গেল। সাথে পরিবারের সবাই আজ এত বড় সত্যি জেনে আকাশ থেকে পড়ল। দিল সাথে সাথে তার বড় আব্বুর হাত ধরে বলল, আমার তোমার উপরে কোনো রাগ নেই বড় আব্বু। তুমি যা করেছো ঋদ্দ ভাইয়ার ভালোর জন্যই করেছো। তুমি যদি এটা না করতে ঋদ্দ ভাইয়ার কোনো না কোনো ক্ষতি করে ফেলতো। তাই আমার তোমার উপরে কোনো রাগ নেই। এটা শুনে আফলাল খান দিলকে জড়িয়ে ধরল। দিলও তার বড় আব্বুকে জড়িয়ে ধরল, কারণ দিল জানে তার বড় আব্বু এটা তার ঋদ্দ ভাইয়ার ভালোর জন্যই করেছে, তাই দিল এইখানে রাগ করবে না। এইবার দিল তার বড় আব্বুকে ছেড়ে হৃদ্যের সামনে গিয়ে দাঁড়ালো। হৃদ্য দিলকে তার সামনে দেখে বসা অবস্থায় চোখ তুলে ওপরে তাকালো। দিল দেখলো হৃদ্যের চোখ লাল হয়ে আছে, এক্ষুনি হয়তো পানি গড়িয়ে পড়বে। এটা দেখে দিল একটা প্রাপ্তির হাসি দিয়ে বলতে শুরু করলো, মিস্টার আফশির খান হৃদ্য, হয়ে গেছে জানা। আসলেই আপনি একটা বাজে লোক। জীবনেও কিছু হইলে সব কেউ না কেউ কারোর উপরে দোষ আপনি দিবেন। ভালোই নিজের রাগ জিদ আপনার কাছে সবার আগে। আর আপনার মাথায় ওই দিন একবারও চিন্তায় আসলো না দিলের বয়স কতই বা, এইটুকু বয়সে এইসব বলতে পারে না। আমি আরেকবার বাসায় ফোন দিয়ে জিজ্ঞাসা করি। না, সেটা আপনি করেননি। নিজের রাগ জিদ নিয়েই গিয়েছেন, সাথে আমাকে একরাশ কষ্ট দিয়েছেন। বলেছিলাম না, যেদিন সত্য সামনে আসবে আফসোস করবেন। কি আমার কথা ঠিক হয়েছে তো? আর বড় আব্বুকে দেখেন, আপনাকে কি ভালোবাসেন উনি, যার জন্য এত বড় রিস্ক নিয়েও আপনাকে বিদেশে পাঠিয়েছে, কিন্তু আপনি এই ৮ বছর তার সাথে একটি কথাও বলে জানার চেষ্টা করেছেন? আসলে দিল এসব বলেছিল নাকি? না, বড় আব্বু আপনাকে পর্যন্ত বিদেশে যাওয়ার পর কল করেছিল সব বলবে, কিন্তু আপনি কল কেটে দিয়েছেন। এটা আপনার বাবার প্রতি ভালোবাসা? তারপর দিল চোখের পানি নিয়ে তাচ্ছিলের কণ্ঠে বলল, এখন বলবেন দিল আব্বু তোর সাথেও অন্যায় করেছে, তোর আর আমার মাঝে এইসব তৈরি করেছে, না হলে কিছুই হতো না। আমি মানলাম বড় আব্বু অন্যায় করেছে, কিন্তু অন্যায়টা কার জন্য করেছে? আপনাকে বাঁচানোর জন্য করেছে। সন্তানের প্রতি বাবার ভালোবাসা এমনই হয়, চুপচাপ নিজের সন্তানকে সেভ রাখবে। আবার কিন্তু তিনি অন্যায় করার পর আপনাকে কল দিয়ে সত্যটা বলতে চেয়েছিল, যেন আপনার আর আমার সব ঠিক হয়ে যায়, কিন্তু আপনি ধরেছিলেন কল। ধরবেন কেন? আপনার রাগ জিদ আগে। আমি বড় আব্বুর দোষ দিব না, কারণ যদি আমার তখন বোঝার বয়সও থাকতো, আমি তাহলে নিজে আপনার সাথে খারাপ ব্যবহার করে নয়তো যেন আমার থেকে দূরে সরেন এমন কিছু করে
হইলেও আপনাকে বিদেশে পাঠাইতাম, কারণ তখন আমি বলতে আপনি পাগল ছিলেন। অবশ্য এখন আর নেই। আর এদিকে বড় আব্বু সব স্বীকার করে, আমার কাছে মাপ চেয়েছে। তাও আমার বড় হয়ে 2 হাত জোড় করে মাপ চেয়েছে। এর চেয়ে বড় আমার কাছে আর কি হতে পারে? তাকে ক্ষমা না করলে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। আর এখন আপনি চুপ কেন? কথা বলুন। বলবেন? কেমনে বলবেন? বলার মুখ আছে নাকি? এইবার আরহাম খান দিলকে ধমক দিল। দিল, থামো। ঋদ্ধ তোমার বড় ভাইয়া, এভাবে বলো না। তুমি ছোট, একটু ঠিকভাবে কথা বলো। দিল তার বাবার কথা কানে না দিয়েই বলল, আপনাকে যতটা ভালোবাসতাম, আজকের পর থেকে আপনাকে ততটা ঘৃণা করে এই আবহারা খান দিল। মনে রাখেন মিস্টার আবশির খান ঋদ্ধ। ঋদ্ধ দিলের মুখে ভালোবাসার কথার সাথে ঘৃণার কথাটা শুনে তার চোখ দিয়ে এইবার সত্যি সত্যি পানি পড়ে গেল। সে এইবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সে কি ভুল করেছে। সেই ভুলের ক্ষমা আদৌ আছে? এর মধ্যে আফজাল খান সবাইকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই, কারণ মোর্শেদ 3 বছর আগেই মারা গিয়েছে। তাই এখন আর কোনো সমস্যা নেই, ঋদ্ধর আর কোনো অসুবিধা হবে না। বলেই আফজাল খান ঋদ্ধের দিকে না তাকিয়েই চলে গেলেন। ঋদ্ধ বুঝেছে তার বাবা এবার অনেক কষ্ট পেয়েছে। অন্যদিকে দিল সবার আগে নিজের রুমে চলে গিয়েছে। নিচে শুধু আছে দিল, আফজাল খান বাদে সবাই। আদ্র চলে গিয়েছে কিছুক্ষণ হলো, কিন্তু আদ্র যাওয়ার আগে ঋদ্ধকে অনেক বুঝিয়েছে, কিন্তু ঋদ্ধ কখনো কোনো কথা বলেনি। ঋদ্ধ যেইভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে আছে এখনো। ঋদ্ধকে এইভাবে এক জায়গায় বসে থাকতে দেখে আফাজ খান গেলেন ঋদ্ধের কাছে, গিয়ে বলতে শুরু করেন, যা হবার হয়ে গেছে ঋদ্ধ, এখন মন খারাপ করে কি লাভ বল। যা, নিজের রুমে যা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বড় ভাই জানো, দিল, ও লাগলে আমাদের ওদের মানবো। আফাজ খানের সাথে হৃদ্যের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু কিছু হলে সে মেজ আব্বুর সাথে মন খুলে কথা বলতে পারে। তাই এইবার নিজেকে ধরে রাখতে পারল না হৃদ্য। আফাজ খানকে জড়িয়ে ধরে বলতে রাখলো, কিভাবে সব ঠিক হবে মেজো আব্বু? কিভাবে? আমি বাবার সাথে 8 বছর ধরে কথা বলি নাই, যেই কারণে। শেষমেশ সেই কারণটা কি বের হলো? বাবা আমাকে বাঁচানোর জন্য চুপচাপ কত কিছু সহ্য করে গেছে, আর আমি বাবার সাথে এমন আচরণ করলাম। ওই দিন বাবা আমাকে কল করেছিল, আমি কেন কলটা কেটে দিয়েছিলাম। এখন আমার অনেক আফসোস হচ্ছে মেজো আব্বু। আর দিল, আসলে ও ঠিকই বলেছে, আমার কাছে জাস্ট আমার রাগ জিদ আগে। আমি একটুও ভালো না, আমি ওর সামনে কি মুখে দাঁড়াবো? ওকেও আমি কম কষ্ট দেইনি। তুমি তো জানো মেজো আব্বু, আমি দিলকে কতটা ভালোবাসি। সে সেটা ঠিকভাবে না জানলেও তোমাকে তো আমি সব বলেছি। এইবার আমি কি করব, তুমিই বলে দাও। বৃদ্ধের এমন হাহাকার করা কথা শুনে মিসেস সাবিরা খান সহ উপস্থিত সকলের বুক মোচড় দিয়ে উঠল। সাবিরা খান কান্না করে দিয়েছে সন্তানের এমন দশা দেখে। যতই সন্তান ভুল করুক না কেন, সন্তান তো। আফাজ খান বৃদ্ধের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কিচ্ছু হবে না বড় ভাইজান আর দিল, সকলে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তোকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, যেই পর্যন্ত তারা তোকে মাফ না করে সেই পর্যন্ত। এইবার ঋদ্ধ কারোর সাথে আর কথা না বলে সোজা আফজাল খানের রুমের দিকে এগোলো। দেখলো সকালে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, এইবার যেন বাপ ছেলের মধ্যে সব মিটমাট হয়ে যায়। ঋদ্ধ তার বাবার রুমে ঢুকে দেখে তার বাবা চেয়ারে বসে মাথায় হাত দিয়ে বসে আছে। সে সোজা তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। এবার আফজাল খান নিজের সামনে কারোর উপস্থিতি বুঝতে পেরে মাথা থেকে হাতটা সরিয়ে ওপরে তাকালেন। ঋদ্ধকে দেখে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন।
ঋদ্ধ তার বাবার অবাক হওয়া দেখে বলল, কি বাবা, অবাক হচ্ছ কেন? আচ্ছা বাবা বলো, সন্তান ভুল করলে কি বাবারা তাদের ভুল ধরিয়ে দেয় না? আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি এই 8 বছরে, তাও একটু মাফ করা যায় না আমাকে? আমি এই যে প্রমিস করে বলছি, জীবনেও তোমার সাথে আর এমন করব না। বলেই ঋদ্ধ আফলাল খানকে জড়িয়ে ধরল শক্ত করে। তারপর আবার অসহায় গলায় বলতে লাগলো, বাবা, ও বাবা, প্লিজ এইবারের মতো মাফ করো। জানো, তুমি ভাবছো তোমার একা 8 বছর কষ্ট হয়েছে, আমারটা দেখো, এই 8 বছরে আমি কাউকে বাবা ডাকতে পারিনি। আমিও যে তোমার মতোই কষ্ট পেয়েছি। আমি আমার নিজের বাবার সাথে কথা বলতে পারিনি। আমার রাগ, জিদ, আমি ধিক্কার জানাই। কেন আমার এটা কন্ট্রোল হয় না? এইবার আমি এসে গেছি। তুমি আমাকে মেরে মেরে সোজা করে দিও। তাও কথা বলো বাবা। বলেই ঋদ্ধ এবার বাচ্চাদের মতো করে কান্না করতে লাগলো। কিন্তু জানো, আমি আম্মুর সাথে কথা বলে সব সময় তোমার খোঁজ নিয়েছি। তুমি কেমন আছো, কি খাচ্ছ না খাচ্ছ, সব কিছু। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। হয়তো কোনোদিন প্রকাশ হয়নি। প্রথমে আফলাল খান ঋদ্ধের এমন আচরণ দেখে অবাক হলেন যে ঋদ্ধ তার কাছে আসছে, তার ছেলে তার কাছে এসেছে। বিশ্বাস হচ্ছিল না। তাই সে ঋদ্ধের মাথায় হাত বুলিয়ে দেখলেন এটা সত্যি নাকি সত্য মনে হতেই এইবার আফলাল খান আর চুপ থাকতে পারেননি। এতদিন পর নিজের ছেলেকে কাছে পেয়ে তারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল এবং তার ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবারা তার সন্তানের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে না। যেমন দেখো, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাতে আমি অনেক খুশি হয়েছি। আর তুমি আমার সন্তান, এই জন্য। কারণ যাই হোক, তুমি ভুল বুঝে মাপ চেয়েছো। কেউ অন্যায় করার পর মাপ চাইলে আমার মতে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই তোমাকেও করলাম। কিন্তু আর কোনোদিন এমন কোনো কিছু করো না যেন তোমার এই অবস্থায় আবার আসতে হয়। আমার সাথে না হয় জাস্ট কথা বলে নাই, কিন্তু দিলের সাথে যা করেছো, আদৌ এটা ঠিক? দিলকে মানানো এত সহজ হবে না। এবার ঋদ্ধ মুচকি হাসলো, কারণ দিলকে সে মানাতে পারবে তার ভরসা। সে এইবার আফলাল খানের দিকে তাকিয়ে বলল, ওটা আমি দেখে নেব বাবা। তুমি এখন বলো, সত্যি সত্যি আমাকে মাফ করেছো তো? আর অভিমান নেই তো? আফলাল খান এত বড় ছেলের বাচ্চামির কথাগুলো শুনে হাসলেন আর বললেন, হ্যাঁ, আমি তোকে মাফ করেছি। এইবার আবারও তোর বাবাকে জড়িয়ে ধরে তারপর বলল, দোয়া করো বাবা, যেন তোমার বৌমাকেও মানাতে পারি তোমার মতো করেই তাড়াতাড়ি। আফলাল খান এইবার বলেন, আমার দোয়া সব সময় তোর সাথে আছে ঋদ্ধ। ঋদ্ধ যেই না রুম থেকে বের হবে, দেখে তার বাসার সকলে এতক্ষণ তার বাবার রুমের সামনে এসে তাদের সব দেখছিল। সকলে খুব খুশি বাপ ছেলের মিল দেখে। মিসেস সাবিরা ঋদ্ধকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়ে গেছে। এখন খালি দিল ঠিক হলেই হয়। ঋদ্ধ কিছু না বলে সকলকে মুচকি হাসি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। এইদিকে দিল রুমে ঢুকে এক জায়গায় চুপচাপ বসে রইল। তার এমন আচরণে আবহারা আর আহরান আর আয়রা দিলকে বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর? দিল কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো আর আবসুরা আর আয়রার দিকে না তাকিয়েই বলল, আপি আর ভাবি, তোমরা প্লিজ আমার রুম থেকে যাও, আমাকে একা থাকতে দাও। আয়রা দিলকে বোঝানোর সুরেই বলল, দিল, তোমার এমন আচরণে তোমাকে দেখতে আমাদের একটুও ভালো লাগছে না। আমাদের আগের চঞ্চল দিলকেই পছন্দ। দিল এবার তাচ্ছিল্য হেসে প্রশ্ন করলো আয়রার দিকে, এত কিছু হওয়ার পর আগের মতো হয়ে চলতে বলছো কিভাবে ভাবি? আয়রা বলল, ব্যাপার এমন না দিল, আমরা চাই তুমি একটু ঠিক হও, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। লাইফে ভুল বোঝাবুঝি হবেই, এইখান থেকেই আমাদের শিক্ষা নিতে হয়। আমার আরো বুঝতে শিখি। দিল আর কিছুই বলল না, চুপ হয়ে থাকলো। আবসুরা বুঝলো দিল এখন একা থাকতে চাইছে, তাই সে বলল, আসো ভাবি, আমরা চলে যাই। দিল এখন একা যখন থাকতে চাইছে একটু থাকুক,
তারপর তারা চলে যেতেই দিল দরজাটা অফ করে দিল। তারা যেতেই দিল দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো, কেন ঋদ্ধ ভাইয়া, কেন এমন করলে? আজ এমন না করলে আমাদের জীবনটা অন্যরকম হতে পারত। বলেই সে জোরে জোরে কান্না করতে লাগলো। অপরদিকে ঋদ্ধ বসে ভাবতে লাগলো দিলকে কিভাবে মানানো যায়। পরে ভাবলো আদ্রকে জিজ্ঞাসা করা যাক। তাই সে আদ্রকে ফোন করলো। আদ্র ফোনটা ধরতেই ঋদ্ধ প্রশ্ন ছুড়লো আদ্রকে, আদ্র, দিল অনেক রেগে আছে, কিভাবে মানাবো? একটু আইডিয়া দে না। আমার এসব রাগ ভাঙানো সম্পর্কে এত আইডিয়া নেই। তুই জানিস আজ পর্যন্ত কোনো মেয়ের রাগ আমি ভাঙাইনি। আদ্য হৃদ্যের এক নাগাড়ে কথাগুলো শুনে অবাক হয়ে বলল, ভালো মন্দ জিজ্ঞাসা না করে দিলের কথা বলছিস? হৃদ্য এবার আদ্রের কথার উত্তর না দিয়েই বিরক্ত গলায় বলল, বলবি তুই? আদ্র এবার সুযোগ বুঝে বলল, ভালো হয়েছে রে তোরে, আমি আইডিয়া দিব না। শালা আকাম করার টাইম হুঁশ থাকে না। কি করিস তুই? বারবার বলি আমি ঋদ্ধ, ভেবে চিন্তে সবকিছু কর। না, তুই তো তুই। দিল একদম তখন ঠিকই বলেছে। তোর কাছে তোর রাগ জিদ আগে। ভাগ এখন তুই এখান থেকে। তোকে আমি কিচ্ছু বলবো না। ঋদ্ধ বিরক্তর মুখে বলল, নাটক কম করে বল, না হলে তোর মাথায় আমি আস্ত আলুর বস্তা ছুঁড়ে মারবো, এই আমি বলে দিলাম। খুব কথা বলছিস তুই আদ্র। আদ্র ভেঙিয়ে বলল, মুখ আছে বলবো তো। তোর কি সাহায্য তুই আমার কাছে চেয়েছিস, আমি না। তাই সুন্দর মতো কথা বল, তাহলে সাহায্য করব। বলেই একটা ভাব নিল আদ্র। ঋদ্ধ এবার রেগে বলল, আমি সিরিয়াস আর তুই মজা নিচ্ছিস? আদ্র লাস্টবার জিজ্ঞাসা করব, বলবি তোর ফাজলামি রেখে? আদ্র এবার বুঝলো না এইবার আর ফাজলামি করা যাবে না। তাই সে সিরিয়াস মোড নিয়েই বলতে লাগলো, কিভাবে কি করলে ঠিক হবে বলা শেষ। ঋদ্ধ আচ্ছা বলে কলটা কেটে দিল। আদ্র এইবার রেগে বলতে লাগলো, শালা থ্যাঙ্কসও দিল না, কেমন কল কেটে দিল? তুই আমার মাথায় আলুর বস্তা মারবি? আমি তোর মাথায় ডিম মারুম দেখিস। আল্লাহ জানে ভবিষ্যতে আমার কি হয়। ওর বোনকে পেতে হলে যেমন ভাই তেমন তার বোন, দুটোই ইবলিশ। ভালো জিনিসের দাম নেই। বলেই আদ্র নিজের কপাল নিজেই হাত দিয়ে চাপড়াচ্ছে। এভাবেই কেটে গিয়েছে বেশ কিছুদিন। ঋদ্ধ দিলের সাথে অনেক কথা বলার বাহানা খুঁজত, কিন্তু দিল কখনোই কথা বলতো না ঋদ্ধের সাথে, সবসময় ইগনোর করত। হঠাৎ আহারিন দিলের রুমে এসে বলে, দিল, তোকে সাদে আপসুরা ডাকছে। বলেই চলে গেল আহারিন। দিল আহরিনের কথা শুনে ভাবতে লাগলো, আপনি কেন ছাদে রাখবে? তার কথা বলার হলে সে তো আমার রুমে এসেই বলতে পারে। এসব ভাবতে ভাবতে দিল ছাদে গেল। ছাদে যেতেই দিল দেখে কেউ নেই। সে ২-৩ বার আপসুরাকে ডাক দিল, কিন্তু কেউ সাড়া দিল না। এইবার দিলের মনে হলো তার পেছনে কেউ আছে, আর তার কাছে পারফিউমের গন্ধটাও অনেক চেনা লাগছে। যেই না দিল পেছনে ঘুরল, সাথে সাথে ঋদ্ধ দিলকে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হয়ে যাওয়ায় দিল স্তব্ধ হয়ে গেছে। সে ভাবছে কি হচ্ছে তার সাথে। যখন দিলের হুঁশ ফিরল, দিল ঋদ্ধকে সরাতে চাচ্ছে, কিন্তু ঋদ্ধ দিলকে আরও তার শরীরের সাথে চেপে ধরেছে। দিল এইবার আর না পেরে বলল, ঋদ্ধ ভাইয়া ছাড়ুন আমাকে, এসব কেমন ধরনের বেয়াদবি? এইবার ঋদ্ধ অসহায় কণ্ঠে বলল, সরি হার্ট, আমাকে প্লিজ মাফ করে দে। প্লিজ একটিবার মাফ করে দে। দেখ, আমি আর জীবনেও এমন কিছু করব না যেটাতে তুই কষ্ট পাবি। হৃদ্যের মুখে এত বছর পর হার্ট ডাকটা শুনে দিলের শরীর কেঁপে উঠল, সাথে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো। কারণ জীবনে প্রথম কোনো ছেলে তাকে জড়িয়ে ধরে আর তার এতটা কাছে এসেছে, আর যে এসেছে সেটা তার ভালোবাসার মানুষ। ভাবতেই দিলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বৃদ্ধ দিলের শরীরের কম্পনের সাথে কান্না বুঝতে পেরে দিলকে ছেড়ে তার গালে হাত দিয়ে বলল, হার্ট, তাকা আমার দিকে। আবারও সেই ডাক শুনে দিল এবার হু হু করে কেঁদে ফেলল, কিন্তু হৃদ্যের দিকে তাকালো না। হৃদ্য বুঝল দিল এত সহজে মানবে না। দিল ছোট থেকেই অনেক অভিমানী।
ঋদ্ধ দিলকে বোঝানোর জন্য বলতে লাগলো, প্লিজ হার্ট, মাফ করে দে। দেখ, আমি কান ধরছি, জীবনেও আর এমন হবে না। নেক্সট টাইম কিছু হলে সব কিছু যাচাই বাছাই করব, তারপর বলবো। এবারের মতো মাফ করে দে। দেখ, আমি অনেক কষ্ট পাচ্ছি। তোর মনে হতে পারে আমি খালি তোকে কষ্ট দিয়েছি, আমি নিজে পাইনি। বিশ্বাস কর, তোকে যতবার কষ্ট দিয়েছি তার থেকেও বেশি কষ্ট আমি পেয়েছি। দেখ, এই যে আমার হাত। তারপর ঋদ্ধ তার হাতটা দিলকে দেখালো। এখনো ক্ষতটা আছে, ভালোই দেখা যাচ্ছে। দেখে দিল কিছুই বলল না। ঋদ্ধ আবার বলল, এই ক্ষতটা কিসের জন্য জানিস? দিল ঋদ্ধের উত্তরের আশায় চুপ করে থাকলো কতক্ষণ, কিন্তু দিল কোনো কথা বলল না দেখে ঋদ্ধ মলিন হেসে বলল, এটা তোর জন্য হওয়া। তোকে যখন কষ্ট দিতাম তখন আমি নিজেই নিজেকে আঘাত করতাম, আর তুই ভাবতি আমি তোকে আঘাত করে খুব খুশি হই। ঋদ্ধের কথা শুনে দিলের ভেতরটা মোচড় দিল। আসলেই সে এতটাই ভাবতো তাকে কষ্ট দিয়ে ঋদ্ধ খুশি হয়, কিন্তু এখন এসব কি শুনছে। দিল মনে মনে ভাবল, ঋদ্ধ ভাইয়াকে মাফ করে দিবে, কিন্তু এত সহজে না। তাকে 8টা বছর কষ্ট দিয়েছে, সে না হয় কয়েকদিন কষ্ট পাক, একটু হলেও ফিল হবে কেমন লাগে। ঋদ্ধ এইবারের হাতের দিকে তাকিয়ে ধরলে বলল, হাট, বোঝ, একটু মাফ করে দে। দিল এবার মুখ খুলে বলল, আপনার হাত, আমার হাত ছাড়ুন। আপনার তামাশা শেষ, আমাকে এবার যেতে দিন। ঋদ্ধ ছাড়ল না সে দিলকে, এক টানে নিজের বুকের কাছে নিয়ে এলো। বলল, ছাড়বো না। ছাড়ার জন্য ধরেছি তোকে? ছাড়ার জন্য যেহেতু ধরিনি, আমি ছাড়বো না কখনোই তোকে। কিন্তু মুক্তি পাবি না আমার থেকে। তুই সবসময় আমাতেই আটকে থাকবি হার্ট। বলে দিলের কপালে প্রথম ভালোবাসার চুম্বন এঁকে দিল ঋদ্ধ। এইবার দিলের সারা শরীরে যেন কাঁপতে লাগলো। এইবার কোনো থামাথামি নেই। ঋদ্ধ কি করলো এটা ভাবছে দিল। এমনিই জড়িয়ে ধরেছে, এটার ধাক্কা সামলাতে না সামলাতে আবারও কিস। এইবার দিলের যাই যাই অবস্থা। ঋদ্ধ দিলের এমন অবস্থা দেখে মুচকি হেসে বলল, এটুকুতেই তোর অবস্থা এমন? পরে যখন সম্পূর্ণ ছুঁয়ে দেব, টিকতে পারবি তো হার্ট? এইবার দিল ঋদ্ধের লাগাম ছাড়া কথা শুনে কোনো মতে নিজেকে ঠিক করে রাগে বলতে লাগলো, ঋদ্ধ ভাইয়া, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলেছেন। আমাকে ছাড়ুন, আমাকে ছুঁয়েছেন কোন অধিকারে? আর আমাকে এখন যেতে দিন, না হলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। বলেই দিল রাগে ফুঁসতে লাগলো। দিলের এখন অনেক রাগ লাগছে। এইবার ঋদ্ধ দিলের হাত ধরতে যাবে, তার আগে দিল রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ঋদ্ধকে থাপ্পড় লাগালো। মুহূর্তেই যেন পরিবেশটা থমকে গেল। দিল নিজেও থমকে গেল, সে কি করেছে এটা রাগের বশে। ঋদ্ধ অবাক হয়ে গেল, হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ঋদ্ধ চোখ দিয়ে এক ফোঁটা পানি এসে জমা হলো, যেটা দিল দেখার আগেই মুছে ফেলল সে। ঋদ্ধ এবার বুঝলো এটা তার প্রাপ্য ছিল, কিন্তু তার কষ্ট হচ্ছে কেন? ভালোবাসার মানুষ মেরেছে তাই? দিল কিছু বলতে যাবে, তার আগে ঋদ্ধ দিলকে থামিয়ে দিল হাতের ইশারা দিয়ে। ঋদ্ধর চোখে জমা পানি নিয়ে এইবার বলতে লাগলো, আমি মানলাম আমি ভুল করেছি, কিন্তু মানুষ ভুল করলে কি তাকে এমনভাবে ট্রিট করে? আমি জানতাম না দিল। তোকে জড়িয়ে ধরেছি, তোকে স্পর্শ করেছি, এটাতে তোর যদি খারাপ লাগে আমাকে মাফ করে দিস। আর কখনোই তোকে ছোবো না, প্রমিস। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, এটা তো আমি মাপ চাচ্ছি, কিন্তু দেখ, মাপ পেলাম কই? পেলাম থাপ্পড়। বলেই ঋদ্ধ মাথা নিচু করে হাসলো। দিলের চোখ দিয়ে আবারও পানি পড়তে লাগলো, আর সে ভাবছে, সে এটা কি করে বসলো? আসলেই ঋদ্ধ ভাইয়া ভুল করেছে। সে তো মাফ চেয়েছে অনেক, ভেবেছিল মাফ করবে কিছুদিন গেলে, কিন্তু কি থেকে কি হয়ে গেল রাগে। ঋদ্ধ ভাইয়ার সাথে সাথে আমার রাগও তার মতো হয়ে যাচ্ছে। দিলের এইসব ভাবনার মাঝে ঋদ্ধ আবারও বলল, আর তোকে অধিকারের কথা বলছিস? শোন, তোকে আমি সেই 8 বছর আগে থেকেই ভালোবেসেছি। তখন তুই একটা বাচ্চা ছিলি, তোকে সব সময় সেভ রাখতাম আমি। তোর সব আবদার আমি পূরণ করতাম। আর তুই তুই আমি বলতে পাগল ছিলি। আর এখন তুই বলছিস কিসের অধিকার? বাহ,
বলেই ঋদ্ধ হাত তালি দিল। আচ্ছা দিল, আমি তোকে আর বিরক্ত করব না, তোর সামনেও আর আসবো না, তোর ওপরে অধিকারও দেখাবো না। আজকে থেকে তোর থেকে অনেক দূরে থাকবো। তাহলেই তো তুই খুশি? আমি চাই তুই সবসময় খুশি থাক। আর এখন তোকে এখানে মিথ্যা বলে ডাকার একটাই উদ্দেশ্য ছিল, তোর সাথে সবকিছু ঠিক করে আগের মতো হওয়ার। কিন্তু আমার ভাগ্য হয়তো এটাই লেখা ছিল, তাই হয়নি। যাই হোক, তোর কাছে একটাই অনুরোধ, আমাকে মাফ করে দিস। ভুল তো মানুষেরই হয়, আমারও হয়ে গিয়েছে, তাই তোর কাছে মাপ চাচ্ছি, আমারও মাফ করে দিস। আর একটা কথা, এই থাপ্পড়টা তার জন্য প্রস্তুত ছিলাম না আমি, কারণ আমি ভাবতেও পারিনি আমার হাট আমাকে থাপ্পড় দিবে। বলেই তাচ্ছিল্য হাসল ঋদ্ধ। আচ্ছা দিল, সরি, তোর এতক্ষণ টাইম নষ্ট করেছি, আসি, এখন সব সময় খুশি থাকিস। বলেই ঋদ্ধ ছাদ থেকে নেমে গেল। দিল এবার স্পষ্ট দেখল ঋদ্ধের চোখের কোণায় পানি। ছাদের গেটের সামনে আহারিন আর আবসুরা ছিল। ঋদ্ধকে আসতে দেখে তারা সরে দাঁড়ালো। ঋদ্ধ ওদের দেখেও কিছু বলল না, না বলে চলে গেল। দিল ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে চলেছে। এইবার আহারিন আর আবসুরা এসে দিলকে বলল, এটা একদম ঠিক করলি না দিল, আজ ভাইয়া অনেক কষ্ট পেয়েছে। ভাইয়া তো তোর কাছে মাপ চেয়েছে, সবকিছু ঠিক করতে এসেছিল, আর তুই তুই না আমাদের বলতি। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ ভুল করলে তাকে বুঝিয়ে শিখিয়ে মাফ করে দিতে হয়, যেন নেক্সট টাইম সে এমনটা না করে। তাহলে তুই এটা ভাইয়ার সাথে কিভাবে করলি বল আমাকে? আমার ভাইয়াকে আমি কোনোদিনও কান্না করতে দেখিনি, আজ ভাইয়ার চোখে আমি পানি দেখেছি। দিল দিল কারোর কোনো কথার উত্তর না দিয়ে আহারিনের সামনে এসে বলল, তাহলে তোমাকে ঋদ্ধ ভাইয়া আমাকে ডাকতে পাঠিয়েছিল, মিথ্যা কেন বলেছিলে ভাইয়া আমাকে? আহরিন গম্ভীর মুখে বলল, সত্য বলে তুই আসতি না, তাই ভাইয়া আমাকে বলেছে মিথ্যা বলে তোকে যেন ছাদে পাঠায়। এইবার দিল ছাদের দপ করে বসে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, সব সময় আমার সাথেই কেন এমন হয়? আমি কিভাবে পারলাম তাকে মারতে? কি থেকে কি হয়ে গেল? আমি তাকে মাফ করতেই চেয়েছিলাম, জাস্ট কয়েকদিন পর তাকে বোঝাতে চেয়েছিলাম কষ্টের ফিল কেমন হয়, কিন্তু আমি এইভাবে তাকে কষ্ট দিতে চাইনি। দিলের এমন কান্না দেখে আবসুরা গিয়ে দিলকে ধরে বলল, দিল ওঠ, এভাবে কান্না করিস না, শরীর খারাপ লাগবে। দিল কান্না করতে করতে হেঁচকি উঠে গিয়েছে। দিল আবসুরাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আপ্পি, আমার বুকের মধ্যে জানি কেমন করছে, অনেক কষ্ট হচ্ছে। আমি ওনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক, তাই না? যার কারণে ওনার চোখের পানি ছিল। আবসুরার মাথা নাড়িয়ে বলল, কিচ্ছু হবে না দিল, তুই ভাইয়ার সামনে গিয়ে জাস্ট ভাইয়াকে সরি বলবি, দেখবি ভাইয়া তোকে হাসতে হাসতে মাফ করে কষ্ট ভুলে গিয়েছে। এইবার দিল কিছুটা স্বাভাবিক হয়ে দাঁড়ালো আর বলল, ঠিক আছে আপনি, আমি ঋদ্ধ ভাইয়ার সাথে কথা বলে তাকে সরাসরি বলবো এবং আমাদের মধ্যে সব কিছু মিটমাট করে ফেলবো। দিলের কথা শুনে আবুসুরা আর আহারিনের মুখে হাসি ফুটে ওঠে। ওরা দিলকে জড়িয়ে ধরে বলল, চল এখন নিচে যাই আমরা। দিল মাথা নেড়ে সম্মতি দিল, তারপর তারা সবাই মিলে নিচে গেল। এইদিকে ঋদ্ধ ছাদ থেকে নেমে সোজা বাসা থেকে বের হয়ে গিয়েছে, তাই দিল আর ঋদ্ধকে সরি বলতে পারেনি। পরের দিন দিল কলেজে যাওয়ার সময় নিচে নেমে এইদিকে ওদিকে তাকাচ্ছে, বারবার ঋদ্ধকে খোঁজার জন্য। যা দেখে আফলাল খান বলেন, কি হলো মামুনি, কি খুঁজছ? হঠাৎ প্রশ্ন করায় দিল হকচকিয়ে গেল। সে নিজেকে স্বাভাবিক করে বলল, না বড় আব্বু, কিছু হয়নি, এমনি খুঁজছিলাম। আফসুর আপি আর আহারিন ভাইয়া কোথায়? এইবার আফাস খান বললেন, ওরা আরো আগে বের হয়ে গিয়েছে। এবার আফাস খান দিলের মনের ভেতরের কথা বুঝতে পেরেছে, সেই জন্য সে আবারও বলল, ঋদ্ধও অনেক আগে বের হয়ে গিয়েছে, ও নাস্তাটাও করলো না, এমনিই অফিসে চলে গেল। এবার দিলের মন খারাপ হয়ে গেল। সে ও বলে খাবার খাওয়ায় মনোযোগ দিল। কোনো মতে খেয়ে কলেজে চলে গেল। কলেজে গিয়ে রাহার সাথে দেখা হতে দিল রাহাকে জড়িয়ে ধরে কতক্ষণ মন খারাপ করে নীরবে অশ্রু বিসর্জন দিয়েছে। এইবার রাহা বিরক্ত গলায় বলল, দিল,
কি হয়েছে? এভাবে কান্না কেন করছিস? কতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি, বল কি হয়েছে? কিন্তু না, তুই কান্না করছিস। চোখের পানি সস্তা হয়ে গেছে নাকি তোর? এইবার দিল রাহাকে প্রথম থেকে বাসার কি কি হয়েছে, হৃদ্য কেন ওকে দেখতে পারতো না, কেন হৃদ্যকে থাপ্পড় মারার থেকে সব কিছু বললো। জাস্ট হৃদ্য তাকে স্পর্শ করাটা বাদে সব শুনে রাহা তাজ্জব বনে দিলের দিকে তাকিয়ে রইল। রাহা অবাক হয়ে বলল, এত কিছু হয়ে গেল, তুই আমাকে এখন জানাচ্ছিস? আর দিল, সব বুঝলাম, কিন্তু একটা জিনিসে আমি তোকে সাপোর্ট করব না। ওটা হচ্ছে ঋতু ভাইয়াকে থাপ্পড় মারাটা। সে তোকে মাপ চেয়েছে, আর এতে তার হাতও কেটে ফেলেছে, কারণ তোকে এই হাত দিয়েই সে কষ্ট দিয়েছে বলে। সে তোকে যা কষ্ট দিয়েছে সেটা সে নিজেও নিজেকে দিয়েছে। তাহলে কিভাবে তুই তাকে মারলি? এবার দিলের চোখ দিয়ে আবারও বন্যার মতো পানি পড়তে লাগলো। সে নাক টেনে টেনে বলল, আমি বুঝতে পারিনি দোস্ত, এভাবে এটা হয়ে যাবে। আমি থাপ্পড়টা দিতে চাইনি। আমি ভেবেছিলাম তাকে মাফ করে দিব। জাস্ট কিছুদিন পর আমাকে 8 বছর যা কষ্ট দিয়েছে, আমিও তাকে কয়েকদিন দিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ রাগ উঠে গেল, আর এমন হয়ে গেল। কি করব আমি এখন? ভাইয়া অনেক কষ্ট পেয়েছে। সব শুনে রাহা বলল, তোর মাথা কবে ঠান্ডা হবে আমাকে বলতো? দিনের 24 ঘন্টায় তোর মাথা গরম থাকে। রাগ উঠলেই তোর আমার এখন ধাক্কা মেরে পানিতে ফেলতে ইচ্ছে করছে তোকে। দিল মন খারাপ হয়ে গেল। উফ, চুপ থাক, এমনিই ভালো লাগছে না। তুই বল, এখন আমি কি করব? এইবার রাহা বিজ্ঞানীদের মতো করে ভেবে বলো, তুই ভাইয়ার সামনে গিয়ে ভাইয়াকে সরি বলবি আগে। আর এটা তোর এখন আসল কাজ। তারপরও যদি না মানে, তাহলে সরি বলতেই থাকবি, দেখবি একদিন না একদিন মেনে গেছে। আর এখন দিল, তুই একদম মন খারাপ করবি না, কারণ তোর মন খারাপ দেখলে আমারও মন খারাপ হয়ে যায়। তুই চাস আমি এখন মন খারাপ করি? রাহার কথা শুনে দিল হেসে দিল, কিন্তু সে কিছুই বলল না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, চল ক্লাসে যাই, মন খারাপ নেই। আর রাহাও মুচকি হেসে মাথা নেড়ে ক্লাসে যায়। দুজন একসাথে ক্লাস শেষে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হয়। দিল এসে নিজের রুমে যাওয়ার জন্য আগে হৃদ্যের রুমে উকি দিয়ে দেখে যে হৃদ্য আছে নাকি, কিন্তু হৃদ্য এখনো আসেনি। রাতে হৃদ্যের জন্য অপেক্ষা করতে করতে দিল ঘুমিয়ে যায়, আর হৃদ্যের সাথে কথা হয় না। আর সকালে দিল ঘুম থেকে ওঠার আগেই হৃদ্য রেডি হয়ে অফিসে চলে যায়। এভাবেই চলতে থাকে দিন। আজ দিল একদম নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছে, সে আজকে যেভাবেই হোক হৃদ্যের সাথে কথা বলবে। তাই সে রাতে হৃদ্যের রুমে যায়। ওইখানে হৃদ্যের খাটের ওপরে বসে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে যায়। রাত 2টার সময় বাসায় আসে হৃদ্য। আজকাল সে এই সময় বাসায় আসে। অফিস কাজ বেড়েছে, আর বাবারও এখন বয়স হয়েছে। তাই সে হৃদ্য আফলাল খানের সকল কিছু অফিসের কাজ নিয়ে বুঝতে চায় এখন, তাই এই জন্য লেট হয়ে যায়। আর এক এই দিক দিয়ে হৃদ্য ভাবে ভালোই হয়েছে, দিলও আমাকে সহ্য করতে পারে না, ওর সামনেও এখন আর পড়া হয় না। এইসব ভাবতে ভাবতে হৃদ্য নিজের রুমে ঢুকে থমকে যায়, কারণ তার রুমের বিছানায় একটা মায়াবতী শুয়ে আছে, যার মুখে চাঁদের আলো পড়ায় যেন তাকে আরো বেশি সুন্দর স্নিগ্ধ করে তুলেছে। কতক্ষণ এইভাবে তাকিয়েছিল হৃদ্যের জানা নেই। হঠাৎ হৃদ্যের মাথায় আসে, দিল এইখানে কেন এসেছে? এসব ভাবতে ভাবতে সে দিলকে আর না দেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতেই দেখে দিল তার দিকে তাকিয়ে আছে ছলো ছলো চোখে। হৃদ্য এইবার চোখ সরিয়ে নেয়, কারণ এই চোখে তার সর্বনাশ। সে অন্যদিকে ফিরে ঠান্ডা কণ্ঠে বলে, তুই এখানে কেন এসেছিস দিল? চলে যা প্লিজ। আমি তোকে এক্ষুনি এসে ডাকতাম। ভালোই হয়েছে উঠেছিস, এখন চলে যা। দেখ, তুই চেয়েছিলি আমি যেন তোর সামনে না আসি। দেখ, আমি এই কয়দিনে তোর সামনে একবারও আসিনি, তার জন্য তুই খুশি হয়েছিস না? সব কথাগুলি হৃদ্য দিলের দিকে না তাকিয়ে উল্টো দিকে ঘুরে বলছিল। এইবার দিল কান্না ভেজা কণ্ঠে বলল, আমি কি এতই খারাপ দেখতে হৃদ্য ভাইয়া?
যার জন্য আমার দিকে তুমি একবারও তাকাচ্ছ না? এইবার ঋদ্ধ বলল, তোর দিকে তাকানো নিষেধ দিল, কারণ তোকে স্পর্শ করেছিলাম বলে তোর সেটা খারাপ লেগেছে। এখন হয়তো তোকে দেখলে এতেও খারাপ লাগবে তোর। তোর খারাপ লাগুক এটা আমি চাই না। এইবার দিল নিজেকে আর ধরে রাখতে পারলো না। সে দৌড়ে গিয়ে ঋদ্ধকে পেছন থেকে চাপটে জড়িয়ে ধরলো। এতটাই শক্ত করে জড়িয়ে ধরলো যেন ছেড়ে দিলেই ঋদ্ধ পালাবে। হঠাৎ দিলের স্পর্শতে ঋদ্ধ চমকে গেল, কিন্তু সেটা বুঝতে দিল না। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। দিল এইবার বলতে শুরু করলো, সরি ঋদ্ধ ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে থাপ্পড় মারতে চাইনি, সত্যি। আমি হঠাৎ কেন জানি আমার রাগ উঠে গেল আর এটা হয়ে গেছে। আমি ইচ্ছে করে মারিনি, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আর জানো, এই কয়দিন আমি অনেক অপেক্ষা করেছি তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তোমাকে পাইনি। বড় আম্মুকে জিজ্ঞাসা করতেই বলল তুমি অফিসের কাজে ব্যস্ত, তাই লেট করে আসো। কিন্তু তাও আমি রাত জেগে থাকতাম, কিন্তু পরে আবার ঘুমিয়ে যেতাম জেগে থাকতে থাকতে। কিন্তু আজকে তোমার রুমে এসে বসেছিলাম যেন আজকে যেভাবেই হোক তোমার সাথে কথা বলতে পারি, কিন্তু হঠাৎ আবার ঘুমিয়ে গেলাম। তারপর একটা আওয়াজে ঘুম ভাঙলো আর দেখলাম তুমি ওয়াশরুম থেকে বের হচ্ছ। এটুকু বলেই দিল কান্না করতে লাগলো। দিলের এমন কান্না দেখে ঋদ্ধ থমকে গেল। সে তাড়াতাড়ি সামনে ঘুরে দিলকে বুকে জড়িয়ে নিল। হার্ট, এইভাবে কান্না করে না দেখ। আমি তোর উপরে একটুও রাগ করে নেই, তাও এইভাবে কান্না করিস না আমার সামনে। আমি বুঝতে পারিনি তুই এতটা কষ্ট পাবি। প্লিজ কান্না থামা। এইবার দিল কিছুটা থেমে বলল, মাফ করে দিয়েছো তো? আমি কিন্তু তোমাকে ইচ্ছে করে মারিনি। তোমার যেমন রাগ, আমারও তোমার সাথে থাকতে থাকতে এমন হয়ে গিয়েছে রাগ। আর আমিও তোমাকে কিন্তু তোমার অতীতের কাহিনীর জন্য মাফ করে দিয়েছি। এখন তুমিও করো তাড়াতাড়ি। বলেই দিল বাচ্চাদের মতো করে কান্না ভেজা চোখে ঠোঁট উল্টালো। দিলের এমন বাচ্চামি দেখে ঋদ্ধ হাসলো। তারপর বলল, ধুর পাগলি, আমি তোর উপরে রাগ করে নেই, জাস্ট একটু খারাপ লেগেছিল তুই থাপ্পড় মেরেছিস, কারণ আমি কোনোদিন ভাবতেও পারিনি তুই আমাকে মারবি। কিন্তু এখন আমার একটুও রাগ নেই তোর উপরে, কারণ আমার হার্ট মা আমাকে জড়িয়ে ধরে মাফ করেছে। এবার সরি বলল, তাও জড়িয়ে ধরে। এরপর কি আর রাগ করে থাকা যায়? তুই যখন আমাকে জড়িয়ে ধরেছিস তখনই আমার রাগ শেষ হয়ে গিয়েছে, সাথে কষ্টও। আর তুই যে এইভাবে আমার জন্য কান্না করবি আমি ভাবতেও পারিনি। এতটা ভালোবাসিস তুই আমাকে। বলেই ঋদ্ধ প্রাপ্তি মাখা হাসি দিল। তারপর আবার বলল, আর আমি তোর সামনে আসিনি কারণ ভেবেছি আমি কাছে না আসলে তুই হয়তো খুশি থাকবি, তাই আসিনি তোর সামনে। কিন্তু এখন দেখছি আমি ভুল। বলে ঋদ্ধ আবারও হাসলো। এইবার ঋদ্ধের হাসির দিকে অপলকভাবে তাকিয়ে রইল দিল, কারণ তার কাছে ঋদ্ধের হাসি পৃথিবীর শ্রেষ্ঠ হাসি বলে মনে হচ্ছে। ঋদ্ধ হাসলে তাকে এত সুন্দর দেখায় সেটা দিল ভাবতে পারেনি। এখন দেখে তার চোখ যেন সরছেই না। এমনিতে ঋদ্ধ অনেক সুন্দর। দিল এক ধ্যানে তাকিয়ে থাকতে থাকতে দিলের মুখ থেকে হঠাৎ বের হয়ে গেল, ঋদ্ধ ভাইয়া তুমি অনেক সুন্দর, আর তোমার হাসিও। দিলের কথা শুনে ঋদ্ধ থেমে গেল আর বলল, তাই নাকি? তাই বুঝি আমার হার্ট আমাকে এতক্ষণ ধরে এইভাবে দেখছিল? ঋদ্ধের কথা শুনে দিল কিছুটা লজ্জা পেল। এটা দেখে ঋদ্ধ বলল, থাক, লজ্জা পেতে হবে না, আমার হার্টও কিন্তু একদম কিউট ডল। বলে ঋদ্ধ দিলের গাল টেনে দিল। তারপর হেসে বলল, যাই হোক, আজ মনটা প্রশান্তি লাগছে। অবশেষে আমার হার্ট আমাকে মাফ করলো। ধন্যবাদ আমার আমার রাজ্যের রানী। দিল মুচকি হেসে বলল, ভালোবাসি আমার রাজ্যের রাজা। দিলের মুখে ভালোবাসি শুনে ঋদ্ধ দিলকে জড়িয়ে ধরল। দিল ও ঋদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের প্রথম আলিঙ্গন একসাথে। আগেটা ঋদ্ধ একা ধরেছিল। ঋদ্ধ এইবার দ্বিতীয়বারের মতো দিলের কপালে গভীর চুম্বন করলো। দিল চোখ বন্ধ করে ঋদ্ধের দেওয়া ভালোবাসাময় স্পর্শ অনুভব করতে লাগলো। হঠাৎ দিল ঋদ্ধের বুক থেকে উঠে ঠোঁট ফুলিয়ে বলল, আমি বলেছি, তুমি বললা না কেন? ঋদ্ধ একটু দুষ্টুমি করে বলল, কি বলবো? দিল বলল,
মাত্রই যেটা বললাম ওটা? কোনটা? এখন কিন্তু আমি রেগে যাচ্ছি। ঋদ্ধ হেসে বলল, ওটা আমি তখনই বলবো ঠিকভাবে যখন তুই সম্পূর্ণ আমার হবি, মানে আমাদের বিয়ের পরে। সো আর কোনো কথা হবে না, এখন চুপচাপ নিজের রুমে গিয়ে ঘুমা। দিল মুচকিয়ে বলল, ঠিক আছে, সকালে দেখা হচ্ছে, কিন্তু সকালে তাড়াতাড়ি যাবে না, আমি যেন সকালে তোমাকে দেখি। ঋদ্ধ দিলের পাগলামি দেখে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, এবার যা। দিল চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে পেছনে ঘুরে একদম ঋদ্ধের সামনে এসে দাঁড়ালো। ঋদ্ধ ভুরু নেড়ে বলল, কি? দিল কোনো উত্তর না দিয়ে ঋদ্ধের গালে একটা টুক করে চুমু দিয়ে দৌড় দিল। ঋদ্ধ অবাক হয়ে দিলের কাণ্ড আর দিলের দৌড় দিয়ে যাওয়া দেখে, তারপর হঠাৎ তার হাত গালে রাখে আর হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। পাগলি একটা, পুরাই বাচ্চা হার্ট আমার। তারপর ঋদ্ধ প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, অবশেষে আমাদের অভিমান ঝগড়া শেষ হলো। ধন্যবাদ আল্লাহ, হয়তো তুমি চেয়েছো, তাই আবার আমার হার্টকে আমি পেয়েছি। এইবার আর কোনোভাবেই তাকে কষ্ট দিব না, সব সময় আগলে রাখবো। তার থাপ্পড় দেওয়া আমার কাছে যতটা কষ্ট লেগেছিল, এখন তার চেয়ে বেশি শান্তি লাগছে। এখন অনেক দিন পর ভালো ঘুম হবে বলেই ঋদ্ধ বিছানায় শান্তিতে চোখ বন্ধ করলো ঘুমানোর উদ্দেশ্যে। এইদিকে দিল নিজের রুমে এসে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে আর ভাবছে সে এত ভয়ঙ্কর কাজ কিভাবে করলো, এখন ঋদ্ধের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে। বলেই দিল বিছানায় শুয়ে নিজের মুখ ঢেকে ফেলল লজ্জায়। তারপর এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দিল ফ্রেশ হয়ে একদম কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে। তারপর খুশি মনে খাবার টেবিলে বসে চিল্লিয়ে বলে, আম্মু, বড় আম্মু, মেজো আম্মু, কোথায় তোমরা? নাস্তা দাও। বলেই দিল এইদিকে ওইদিকে তাকাচ্ছে, আর বারবার তাকানোর কারণ একটাই, ঋদ্ধ ভাইয়াকে দেখা। কিন্তু দিলের মনে হচ্ছে তার ঋদ্ধ ভাইয়া এখনো নিচে নামেনি। এর মধ্যে মিসেস রিমা খান এসে বলল, তুই একটু বস দিল, বা তোর বাবা চাচ্চুরা আসুক, তারপর একসাথেই খাস। আর তুই এত সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছিস কেন? দিল একটু ভাব নিয়েই বলল, আরে মেজো আম্মু, আজকের মতো সকাল আমার জীবনে আছে নাকি সন্দেহ? আজকে আমি অনেক খুশি। বলেই দিল টেবিল ছেড়ে উঠে সোফায় বসে এলো ঠাস করে। এটা দেখে রিম্মা খান হেসে বলল, আস্তে আস্তে দিল, ব্যথা পাবি। দিল ওভাবে থেকেই উত্তর দিল, কিচ্ছু হবে না মেজো আম্মু, তুমি যাও, বাকি কাজগুলো শেষ করো, আমি এইখানেই আছি। রিম্মা খান আর কিছু না বলে চলে গেলেন। কিছুক্ষণ পর আফাজ খান, আফলাল খান আর হাম খান টেবিলে এসে বসলেন, সাথে আহরান ও বসলো। সবাইকে আসতে দেখে দিল সোফা থেকে উঠে নিজের জায়গায় গিয়ে বসলো। দিলকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখে আহরান অবাক হয়ে বলল, আজ কোন দিক দিয়ে সূর্য উঠলো আয়রা, যে আমাদের দিল আজকে এত তাড়াতাড়ি টেবিলে? দিল একটু পাট দেখিয়ে বলল, আমি সব সময় উঠি, তোমাদের চোখে সমস্যা বলেই মুখ ফোলালো। দিল আর আহরানের কাণ্ড দেখে বাড়ির সবাই হেসে দিল। এর মধ্যে সিঁড়ি দিয়ে নামছে ঋদ্ধ, তার পেছনে আফসুরা ও আহারিন। দিল ঋদ্ধকে দেখে তার বুকের ভেতর লাফাতে লাগলো, কারণ আজ ঋদ্ধকে দেখতে খুব সুন্দর লাগছিল। হালকা ব্লু কালার টি শার্ট, সাথে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো একটু বড় হওয়ায় সামনে এসে পড়েছে। এইবার ঋদ্ধেরও দিলের দিকে চোখ গেল, আর দিল দেখলো ঋদ্ধ একটা মুচকি হাসি দিয়েছে তাকে দেখে, যেটা দেখে দিলের এইবার আরো লজ্জায় খারাপ অবস্থা। সাথে রাতের ওটা ভেবে সে আরো গুটিয়ে গেল, একদম মাথা নিচু করে রইল, আর মনে মনে ভাবছে, হাসিটাও তার মতো দেখতে, মাশাল্লাহ। আল্লাহ, তুমি ওনারে এত সুন্দর বানিয়েছো কেন? কত মেয়ে জানি আমার হবু জামাইয়ের উপরে ক্রাশ খায় আর নজর দেয়। এইসব ভাবতে ভাবতে দিল দেখে ঋদ্ধ তার পাশের চেয়ারেই বসে যাচ্ছে, যা দেখে দিলের আরো লজ্জা লাগছে। আয়রা দিলকে খেতে না দেখে বলল, দিল, তুমি খাচ্ছ না কেন? তোমার না ক্ষুধা লেগেছে? দিল কোনো মতে বলল, খাচ্ছি ভাবি। বলেই দিল খেতে লাগলো। দিলের খাওয়া শেষ হতেই দিল যখনই উঠতে যাবে, তখনই মনে হলো তার হাত কেউ ধরে আছে। নিচে তাকাতেই দেখে ঋদ্ধ ধরে আছে।
দিল বারবার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু হৃদের কোনো হুঁশ নেই। সে দিলের হাত ধরে ধীরে ধীরে এক মনেই খেয়ে যাচ্ছে। হঠাৎ আফজাল খান বলল, তো এখন তো দিল আর হৃদের মধ্যে কোনো সমস্যা নেই, এখন তো ওদের বিয়ে করানোই যায়, কি বলো তোমরা? বাসার সবাই মাথা নেড়ে সম্মতি দিল। এদিকে দিল লজ্জায় শেষ। আফাজ খান হৃদ্যকে প্রশ্ন করলো, হৃদ্য, তোমার আর কোনো সমস্যা নেই তো? হৃদ্য এক মনে খেতে খেতে বলল, না বেঞ্জু আব্বু, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়েটা যত তাড়াতাড়ি দিয়ে দিও, ডেট ঘুরাইও না, 1 সপ্তাহের মধ্যে দিলে আরো ভালো। হৃদের এমন লাগামহীন কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই তার জন্য তাজ্জব বনে গেল। দিল বেচারি তো এমনি লজ্জায় ছিল, এখন আবারও হৃদ্য তার হাত এখনো ছাড়েনি। এবার আরহাম খান দিলকে প্রশ্ন করলো, দিল মামুনি, তোমার কোনো আপত্তি নেই তো? দিল মাথা নাড়িয়ে না সম্মতি মনেই তার কোনো আপত্তি নেই। তারপর আফলাল খান বলেন, তাহলে 2 দিন পরই এঙ্গেজমেন্ট, আর 1 সপ্তাহ পরেই বিয়ে। তো কালকেই তোমরা সকলে বিয়ের শপিং এর উদ্দেশ্যে বের হবে তাহলে। এইখানেও সবাই সম্মতি দিল আফলাল খানের কথায়। হৃদের খাওয়া শেষ হতেই সে সকলকে বিদায় জানিয়ে বলল, তাহলে আমি অফিসে যাই। আর দিল, তুইও আয় আমার সাথে, তোকে আমি কলেজে ড্রপ করে দিব। আর অফিসে যাওয়ার রাস্তায় তোর কলেজ পড়ে, আফসুরা আহারিনকেও ড্রপ করে দিবে। বলেই হৃদ্য বাহিরে বের হলো, আর দিলকেও আসতে বলে। তারপর দিল সকলকে বিদায় দিয়ে বাহিরে এসে দেখলো হৃদ্য গাড়িতে বসে আছে। দিলও গিয়ে বসলো, তারপর গাড়ি চলতে শুরু করলো। কিন্তু দুজনের মধ্যে কেউ কোনো কথা বললো না। হৃদ্য হঠাৎ বলল, কথা বলছিস না কেন? আর কত লজ্জা পাবি? করার টাইম তো পাসনি, এখন পাচ্ছিস কেন, হ্যাঁ? এইবার দিল হৃদ্যকে আবারও এমন লাগামহীন কথা শুনে উত্তর না দিয়েই কথা ঘুরিয়ে বলল, তখন টেবিলে তুমি তখন টেবিলে তুমি আমার হাতটা ধরেছিলে কেন? কেউ দেখলে কি ভাবতো বলো তো? হৃদ্য ভুরু কুঁচকে বলল, ধরেছি কারণ তোর খাওয়া শেষ হয়েছে বলে তুই উঠে যাবি, কিন্তু তখনও আমার খাওয়া শেষ হয়নি। যেই পর্যন্ত আমার খাওয়া শেষ না হবে ওই পর্যন্ত তুই উঠতে পারবি না, এটা আজকে আমি বলে দিলাম। আর কেউ কিছু ভাববে মানে? আমি আমার হবু বউয়ের হাত ধরেছি, অন্য মেয়ের না। যা যে যা ভাবে ভাবুক, ডোন্ট কেয়ার। আবশির খান হৃদ্য কাউকে ভয় পায় না। দিল জানে হৃদ্য অনেক ঘাড়-ত্যাড়া রাগী এক কথার মানুষ, তাই সেও কোনো কথা বলল না, চুপচাপ শুনল। কলেজের সামনে আসতেই দিল নেমে যেতে নিবে, তার আগেই হৃদ্য বলল, কিছু না বলে নেমে যাচ্ছিস? দিল একটু অসহায় গলায় বলল, সরি, এখনই বলছি। তারপর দিল আবারও বলল, আসি ঋদ্ধ ভাইয়া, সাবধানে যাবে। এইবার ঋদ্ধ রেগে বলল, আমি তোর কোন জন্মের ভাই যে তুই খালি আমাকে দিনরাত ভাই ভাই করিস? এইবার দিল আবারও বলল, সরি। দিলের সরি শুনেও না শোনার ভান করে ঋদ্ধ দিলকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় দিল কিছুটা হকচকিয়ে গিয়েছে, কিন্তু পরেক্ষণেই নিজেকে সামলে নিয়েছে। তারপর সেও হৃদ্যকে জড়িয়ে ধরল আর ভাবতে লাগলো, জানি না কেন এই জায়গাটা এখন আমার সবচেয়ে শান্তির জায়গা মনে হয় এখন। কিন্তু হঠাৎ হৃদ্যের কথায় তার ভাবনার জগৎ থেকে বের হলো। হৃদ্য আদুরি গলায় বলল, সাবধানে থাকবি, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবি। দিল মাথা নাড়িয়ে সম্মতি দিল, মানে সে জানাবে। তারপর হৃদ্য দিলকে টাটা দিয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। দিল নিজের ক্লাসরুমে ঢুকে দেখে রাহা তার জন্য অপেক্ষা করছে। এইবার দিল রাহাকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কালকের সম্পূর্ণ কাহিনী বলল, যে হৃদ্য ভাইয়ার সাথে তার সব ঠিক হয়ে গেছে, তাদের বিয়ে প্লাস 2 দিন পর এঙ্গেজমেন্ট। সবকিছু শুনে রাহা খুশি হয়ে দিলকে নিয়ে গোল গোল করে ঘুরতে লাগলো আর বলল, যাক, এতদিনে আমার জানুর সমস্ত কষ্ট শেষ হয়েছে। আমি অনেক খুশি দিল, কারণ তুই খুশি থাকলে আমার সবচেয়ে বেশি খুশি লাগে, তুই কষ্টে থাকলে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। এখন থেকে তুইও খুশি থাকবি, আর তোর খুশি দেখে আমিও। আই লাভ ইউ টু জানো দিল বেস্টু আমার। দিল এবার রাহার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, লাভ ইউ টু বেস্টু। আর ধন্যবাদ সোনা, তুই আমাকে আজ পর্যন্ত অনেক সাহস দিয়েছিস, অনেক সাপোর্ট করেছিস। তুই না থাকলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না।
আসতে পারতাম না বলতে ভুল, এসেও সেই আগের মতোই বেঁচে থাকতে হতো। তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার আরেকটা বোন। দিলের মুখে এসব শুনে রাহার চোখেও পানি এসে গেল। রাহা দিলকে চোখের পানি নিয়ে বলল, এসব বলিস না। আমি সবসময় তোর পাশে আছি এবং সবসময় থাকবো। যে কোনো পরিস্থিতি তুই আমাকে সবার আগে তোর পাশে পাবি। বলেই দুজন দুজনকে আবারও জড়িয়ে ধরলো। তারপর রাহা আবার একটু রাগীর ভান করে বলল, এখন এসব কান্নাকাটি রাগ তোর খুশিতে, চল আমরা ঘুরে খেয়ে এই দিনটা উপভোগ করি। দিল মাথা নেড়ে সম্মতি দিল। তারপর দুই বান্ধবী সারাটা দিন আজকে খুব খুশি আনন্দে কাটিয়ে তারপর যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাসায় আসতেই দিল সোজা নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই তার চোখে ঘুমেরা ভিড় করলো। সন্ধ্যায় মিসেস দিলারা খান দিলের রুমে এসে দিলকে একইভাবে ঘুমাতে দেখে সে এইবার দিলকে ডাকতে লাগলো, দিল, এই দিল, তোর 2 দিন বাদে এঙ্গেজমেন্ট, কত শপিং বাকি তোর বড় আব্বু বলেছে আজকে এঙ্গেজমেন্টের শপিং শেষ করতে। আমরা সবাই আজকে রাতেই শপিং এ যাব, আর তুই এখনো ঘুমাচ্ছিস? এই, তোর এই ঘুম ঘুম কবে শেষ হবে আমাকে বলতো। দিল তার মায়ের এমন ডাক শুনে আর না উঠে থাকতে পারলো না, তাই সে উঠে বলল, প্লিজ আম্মু থামো, আমি এক্ষুনি উঠছি, তোমরা যাও রেডি হও, আমিও রেডি হয়ে নামছি। তাও চিল্লিয়ে আমার কানের 12টা বাজায়ও না। দিলের কথা শুনে মিসেস দিলারা খান চোখ গরম করে বলেন, তোকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে নিচে না নামলে আমি তোকে থাপ্পড় মারতে মারতে নিচে নামবো, এই আমি বলে গেলাম। বলেই দিলারা খান দিলের রুম ত্যাগ করলেন। এইদিকে দিল ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠে রেডি হয়ে নিচে নেমে দেখে সবাই আছে। আদ্র, ঋদ্ধ, আবসুরা, আম্মু, মেজো আম্মু, বড় আম্মু। দিলকে দেখে সবাই বলল, এতক্ষণে আসার সময় হয়েছে আপনার, আপনার জন্য ওয়েট করতে করতে আমরা সবাই শহীদ হতে গেলাম। আদ্রের এই মজা করে বলল, রাগী পাখি, তুই সবসময় লেট লতিফ। দিল কিছু না বলে মুখ বাঁকিয়ে বলল, আবারও শুরু করলে তোমরা, এখন তোমরাই লেট করছো, চলো এখন। তারপর সবাই শপিং এর উদ্দেশ্যে বের হলো। শপিং মলে আসতেই সবাই ঋদ্ধ আর দিলের জন্য ব্লেজার আর লেহেঙ্গা দেখা শুরু করলো। কিন্তু তার আগে ঋদ্ধ হুঁশিয়ারি কণ্ঠে বলল, হোয়াইট কালার যেন হয় তার ব্লেজার আর দিলের লেহেঙ্গা। সবাই সম্মতিও দিল। এদিকে আবুসুরা নিজের জন্য ড্রেস পছন্দ করেছে, কিন্তু তার পছন্দ হচ্ছে না। এর জন্য কোথা থেকে যেন আদ্র এসে বলল, যদি কিছু মনে না করো একটা কথা বলতে পারি। হঠাৎ আবসুরা আদ্রকে তার সাথে দেখে ভয় পেয়ে গেল। তারপর নিজেকে সামলে বলল, হ্যাঁ বলুন। আদ্র শীতল গলায় বলল, ওই যে ওই গাউনটা দেখছো ব্ল্যাক কালার, ওইটা তোমাকে খুব মানাবে। বলেই হাত দিয়ে ইশারা দিয়ে দেখালো আদ্র আবসুরাকে। গাউনটার দিকে তাকিয়ে আবসুরারও অনেক পছন্দ হয়েছে। সে খুশি মনে ওই গাউনটা তার সামনে এনে বলল, ওয়াও, আমার অনেক পছন্দ হয়েছে, এটা আদ্র ভাই আপনার চয়েস তো দারুণ, এটাই নিব। এটুকু বলে আবসুরা দোকানদারকে বলল এই গাউনটা প্যাকেট করে দিতে। এইদিকে আদ্রও অনেক খুশি, তার পছন্দের জিনিস পরবে তার ভালোবাসার মানুষ। দোকানদার গাউনটা প্যাকেট করে দিতেই তারা সেটা নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ হাঁটতে হাঁটতে আদ্র বলল, আবসুরা। আদ্রের এমন ডাক শুনে হঠাৎ থেমে গেল আবসুরা আর বলল, বলুন ভাইয়া। আদ্র নিজের গলা কেশে বলল, আমার উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আবসুরা মুচকি হেসে বলল, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আদ্র অধৈর্য হয়ে বলল, কবে সেটা, ডেট বলো, আমার আর অপেক্ষা হচ্ছে না। আবসুরা আবারও মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, ঋদ্ধ ভাইয়া আর দিলের বিয়ের দিন উত্তর দিয়ে দিব আপনাকে। এটুকু বলেই আবসুরা দৌড়ে চলে গেল দিলারারা যেখানে আছে ওইখানে। আর আদ্রও এক বুক আশা নিয়ে আবসুরার যাওয়ার দিকে তাকিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। এদিকে ঋদ্ধ তার আম্মু, মেজো আম্মু আর ছোট আম্মু কাহিনীতে বিরক্ত হয়ে যাচ্ছে। তারা কিছুই নিচ্ছে না, শুধু শুধু এই দোকান ওই দোকান করে ঘুরে বেড়াচ্ছে। এবার ঋদ্ধ বিরক্ত হয়ে দিলের হাতটা ধরে টেনে বলল, চল, আমাদের এঙ্গেজমেন্টের শপিং আমরাই করব। দিল ঋদ্ধের কথায় অবাক হয়ে বলল, আরে কি বলছো, আমরা করব মানে? ওইখানে তো আম্মুরা করছে। ঋদ্ধ এবার ধমক দিয়ে বলল, একদম চুপ, আরেকটা কথা বললে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিয়ে চুপচাপ আমার সাথে চল। এইবার ঋদ্ধ দিলকে একটা লেহেঙ্গার দোকানে এনে দোকানদারকে বলল, সব হোয়াইট কালারের লেহেঙ্গাগুলোর কালেকশন দেখান।
তারপর দোকানদার দেখালো, ঋদ্ধ তার পছন্দ মতো একটা হোয়াইট কালারের লেহেঙ্গা নিল। সাথে লেহেঙ্গার সাথে মিলিয়ে অর্নামেন্টসও নিয়ে নিল দিলের জন্য। দিল লেহেঙ্গার দিকে তাকিয়ে অবাক হয়ে রইল, কারণ আসলে লেহেঙ্গাটা অনেক সুন্দর। ঋদ্ধ ভাইয়ার চয়েস বরাবরই দারুণ, দিলের খুব পছন্দ হলো। তারপর একটা ব্লেজারের দোকানে গিয়ে ঋদ্ধ নিজের জন্য এই হোয়াইট কালারের গর্জিয়াস কাজ করা ব্লেজার নিল। তারপর আর কি তাদের শপিং। দিল ঋদ্ধের 2 মিনিটের শপিং করা দেখে তাজ্জব বনে রইল। তারপর ঋদ্ধ তাকে টেনে টেনে সবাই যেখানে আছে সেইখানে নিয়ে গিয়ে বলল, আম্মু, ছোট আম্মু, মেজো আম্মু, শোনো, আমাদের শপিং শেষ, বাসায় চলো। মিসেস সাবিরা খান অবাক হয়ে ছেলের দিকে বললেন, ঋদ্ধ, আমার এখনো তোদের এঙ্গেজমেন্টের জন্য কোনো কিছুই কিনিনি, এখন কিভাবে বাসায় যাব? ঋদু নিজের হাতের শপিং দেখিয়ে বলল, তোমাদের 3 ঘন্টা ধরে দেখলাম খালি ঘুরছি, তাই আমি আমার এনগেজমেন্টের শপিং নিজেই করেছি, সো আর কিছু বাকি নেই, এখন বাসায় চল। ঋদুর কথা শুনে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে, আর মিসেস সাবিরা খানের মাথায় হাত, শেষ পর্যন্ত কিনা নিজের ছেলে নিজের বিয়ের শপিং করছে। তারপর আর কি ঋজ্জর জেদের কাছে হার মেনে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। 2 দিন পর আজ খান ভিলা তাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর এনগেজমেন্টটা হচ্ছে বাসাই, কারণ খান ভিলা অনেক বড়, তাই এনগেজমেন্টটা তাদের বাসাই করা হচ্ছে। আর আজকে বাড়ির বড় ছেলের এনগেজমেন্ট বলে কথা, তাই আরো বেশি সুন্দরভাবে সাজানো হচ্ছে। কিন্তু যার সাথে এঙ্গেজমেন্ট তারই কোন হুঁশ নেই। ওটা আর কে, আমাদের দিল বেচারি মাত্র ঘুম থেকে উঠেছে। এর মধ্যেই তার রুমে রাহা হাজির। দিলকে মাত্র ঘুম থেকে উঠতে দেখে বলল, দিল, আজ তুই ভালো হলি না, দুপুর 1টা বাজে, সন্ধ্যায় তোর এনগেজমেন্ট, এখন গোসল করে ফ্রেশ হয়ে বসে থাকবি, কিছুক্ষণ মধ্যে তোকে সাজাতেই পার্লারের লোকরা আসবে, আর তুই মাত্র ঘুম থেকে উঠছিস। দিল ঘুম ঘুম চোখে কপাল কুঁচকে বলল, চুপ থাকো সোনা, আজকে আমার এনগেজমেন্ট, তুমি প্লিজ আমাকে বকো না। রাহা দিলের এমন ডং মার্কা শুনে কথা বলল, তোর ডং রেখে ফ্রেশ হয়ে আয়, পার্লারের লোকরা এখনই চলে আসবে। দিল উঠতে উঠতে বলল, ঠিক আছে সোনা, বলেই দিল ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। আর রাহা দিলের রুম থেকে বের হতেই কারোর সাথে জোরে ধাক্কা খেয়ে একদম নিচে পড়ল। রাহা নিজের কোমর ধরে বলতে লাগল, কোন হারামজাদা রে যে আমাকে এত জোরে ধাক্কা মারলি, আমার কোমর শেষ। রাহার এমন আজাইরা বিলাপ শুনে আহরিন রাগী কণ্ঠে বলল, HLW, এক্সকিউজ মি, আমি তোমাকে ইচ্ছা করে ধাক্কা দেইনি, আর হারামজাদা কাকে বলছো? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে, হাউ ডে ইউ? রাহা এইবার উপরে তাকিয়ে আহরিন দেখে অবাক হয়ে রইল। এইবার আহরিন ও রাহাকে দেখে বলল, তুমি? তাই বলি ভয়েসটা চিনা চিনা লাগছে, তোমার মাথা নিচু থাকায় চিনতে পারি নাই। এইবার রাহা মিনমিন সুরে নিচু কণ্ঠে বলল, সরি ভাইয়া, আসলে আমি বুঝিনি আপনি ব্যথা পেয়েছি তো, তাই ব্যথায় ঠেলায় এসব বলে ফেলেছি, সরি বলেই রাহা দিলের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আহরিন রাহার এমন কাহিনী দেখে রাগে ওইখান থেকে গটগট পায়ে চলে গেল, আর মনে মনে বলল, আরেকবার পেয়ে নেই তোমাকে মিস রাহা, বুঝাবো আহরিন কি জিনিস। দিল ওয়াশরুম থেকে বের হয়ে রাহাকে এমন হাঁপাতে দেখে বলল, কি হয়েছে? রাহা হাঁপাতে হাঁপাতেই বলল, কিছু না। তাও দিল আবারও জিজ্ঞেস করল। তারপর রাহা সব বলতেই দিল হাসতে হাতে শেষে বলল, ভাই, দারুণ কাহিনী। আহরিন ভাইয়ার এমনে মজার মানুষ, কিন্তু রাগলে সব শেষ, তো তুই একটু সাবধানে থাকিস, তাকে যা বলেছিস। রাহা মুখ বাঁকিয়ে বলল, হুর, তোর ওই তেলাপোকা ভাইকে ভয় পাই কে? আমি রাহা কখনোই পাই না। দিলটা শুনে বলল, দেখা যাবে জানু, কোনোদিন জানি তোর ভাগ্যে আমার ভাইয়ের মতন তেলাপোকা জামাই জুটে। রাহা দিলের কথার আর উত্তর না দিয়ে সে দিলকে তাড়াতাড়ি ড্রেস পরে থাকতে বলল, কারণ পার্লারের মেয়েগুলি চলে এসেছে। তারপর পার্লারের মেয়েগুলি দিলকে হোয়াইট লেহেঙ্গার সাথে ম্যাচিং করে অনেক সুন্দর করে সাজিয়ে দিল, চুলগুলি কার্ল করে দুই পাশে দিয়ে ছেড়ে দিয়ে মাঝে একটা টিকলি পরালো, সাথে কানে হালকা মাঝারি সাইজের টপ, গলায় সেট, এক কথায় দিলকে আজ একটা স্বর্গীয় পরী লাগছে। এইদিকে রাহাও একটা গাউন পরে হালকা করে সেজে নিল, তাকেও হালকা সাজে খুব সুন্দর লাগছে। ওইদিকে ঋজ্জকে তার রুমে সাজাচ্ছে আহরান, আহরিন, আদ্র। ঋদ্দুকেও খুব সুন্দর লাগছে গর্জিয়াস ব্লেজারে, এক কথায় রাজকুমার, আবার সামনে হালকা বড় চুলগুলা কপালে পড়ছে, এক অসাধারণ লাগছে। আর এমনিতেও ঋদ্দু অনেক সুন্দর মাশাল্লাহ।
আদ্র একটু টিটকারি মেরে হৃদ্যকে বলল, বাহ শালা কি জোস লাগছে তোমাকে, আসো তোমাকে একটু জড়িয়ে ধরি। হৃদ্য আদ্র থেকে একটু দূরে গিয়ে বলল, ছি আদ্র, তুই আমার বউয়ের হক আগে থাকতে মারতে চাস? একদম আমাকে টাচ করবি না, আমাকে টাচ করার হক শুধু আমার বউয়ের। হৃদজ্বর কথা শুনে আদ্র বেচারা চেহারা দেখার মতো ছিল আর আহরান আহরিন আদ্র হৃদজ্বর এমন কাহিনী দেখে মিটমিটিয়ে হাসছে। এইদিকে দিল পুরা রেডি রাহা দিলের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ আমার বেস্টুকে তো অনেক সুন্দর লাগছে, আজ তো হৃদ্য ভাইয়া চোখ ফিরাতেই পারবে না তোকে দেখে। রাহার এসব কথা শুনে দিলের খুব লজ্জা লাগলো, সে বলল, হয়েছে হয়েছে আর বলিস না, আমার লজ্জা লাগছে বলেই দিল নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। রাহা দিলের এমন কাহিনী দেখে বলল, লজ্জাবতী বেস্টু আমার। এর মধ্যে নিচ থেকে ডাক আসলো দিলকে নিচে নিয়ে যাবার জন্য, তাই রাহা বলল, চল চল এইবার। তারপর তারা রুম থেকে বের হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল আর হৃদ্য কিছুক্ষণ আগেই নিচে নেমেছে, তাই সেও দিলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তার চোখ গেল সিঁড়ি দিয়ে নামতে থাকা এক অপ্সরীর দিকে, যাকে দেখতে এক কথায় একটা পরী লাগছে, পরীর থেকেও বেশি কিছু হলে সেইটাই লাগছে। হৃদ্য দিলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার হাত তার বুকে চলে গেল আর সেইখানে ঘষতে লাগলো আর মুখ দিয়ে অস্পষ্ট কণ্ঠে বের হল, মাশাল্লাহ। এইদিকে দিলেরও এক অবস্থা, হৃদ্য দেখে সেও চোখ ফিরাতে পারছে না, কারণ হৃদ্যকেও দেখতে এক কথায় অসাধারণ লাগছে। দিল নিচে নামতেই সবাই দিলকে দেখে অনেক সুন্দর সুন্দর বলছে আর তার প্রশংসা করছে। দিল মুচকি আসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এর মধ্যে অ্যানাউন্সমেন্ট হলো এখনই এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে, তাই হৃদ্য আর দিলকে একসাথে দাঁড় করানো হলো। হৃদ্য পাশে আংটি নিয়ে দাঁড়িয়ে আছে মিসেস সাবিরা আর দিলের পাশে মিসেস দিলারা। আবসুরা ও সাইডে দাঁড়ানো ছিল আর আজকে আবসুরাকেও অনেক সুন্দর লাগছে কালো কালার ওই আদ্র পছন্দ করা গাউনটাতে। সে চুলগুলা একপাশ করে ছেড়ে দিয়ে এক সাইডে গোলাপ ফুল লাগিয়েছে, সাথে বড় বড় ঝুমকা পড়েছে, মানে তাকেও এক কথায় অসাধারণ লাগছে। এইদিকে আদ্র তো আবসুরা দেখে চোখ ফিরাতেই পারছে না। আর আদ্রকেও কম লাগছে না, হোয়াইট শার্ট, ব্ল্যাক ব্লেজার, চুলগুলা একবার করে রাখা, হাতে দামি ব্র্যান্ডের ওয়াচ, সব মিলিয়ে আদ্র ও এক কথায় সুদর্শন এক যুবক। আবসুরা যতবার আদ্র দিকে তাকিয়েছে ততবার সে দেখছে আদ্র তার দিকে তাকিয়েছে আছে, তাই সে আর তাকায়নি। এইবার আদ্র আবসুরার যেইখানে দাঁড়ানো ওইখানে সেও গিয়ে আবসুরা পাশাপাশি দাঁড়িয়ে হালকা করে নিজের মাথাটা আবসুরার কানের সামনে এনে বলে, মাশাল্লাহ আমার ফিউচার বউকে তো অনেক সুন্দর লাগছে, কারোর নজর না লাগুক আমিন। আদ্র মুখে এটা শুনে আবসুরা লজ্জায় লাল হয়ে গেল, তাও সে কোনোমতে মুখ দিয়ে বের করল, ধন্যবাদ, আপনাকেও অনেক সুন্দর লাগছে। আবসুরার মুখে নিজের প্রশংসা শুনে আদ্রর মনে বসন্তের হাওয়া লেগে গেল। সে খুশিতে আবসুরার হাত চেপে ধরল আর আবসুরা এটাতে হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিল। আদ্র ও হুশ আসলো সে কি করেছে, তাই সে মাথা চুলকিয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়াল। এইদিকে আফাজ খান বললেন, তাহলে শুরু করা যাক এনগেজমেন্টের অনুষ্ঠান। সবাই একসাথে সম্মতি দিলেন। মিসেস সাবিরা হৃদ্যর দিকে আংটি বাড়িয়ে দিল, হৃদ্য সেটা নিয়ে সোজা দিলের সামনে হাঁটু গেড়ে বসল, যা দেখে সবাই চিল্লিয়ে উঠল। তারপর হৃদ্য আস্তে করে দিলের হাতে আংটি পরিয়ে দিয়ে হাতে একটা চুমু খেল, যেটাতে দিল লজ্জা পেয়ে গেল এত মানুষের সামনে। তারপর মিসেস দিলারা খান দিলের লজ্জা বুঝতে পেরে বললেন, আমার কিছু দেখিনি মা, তাই লজ্জা পাস না, এখন এই আংটিটা হৃদ্যকে পরিয়ে দে। দিল তার আম্মুর মুখে এসব কথা শুনে তাজ্জব হয়ে গেল, তাও সেটা প্রকাশ না করে আংটিটা হাতে নিল। তারপর কাপা হাতে হৃদ্যকে পরিয়ে দিতেই চারপাশ থেকে হাততালির আওয়াজ ভেসে আসলো। এইবার হৃদ্য দাঁড়ালো আর দিলকে নিজের কাছে হালকা টেনে ফিসফিসিয়ে বলল, এখন থেকে তুমি আমার অর্ধেক সম্পত্তি হয়ে গেছো হার্ট। হৃদ্যর মুখে এই প্রথমবার তুমি শুনে দিলের শরীর কেঁপে উঠল এক অজানা অনুভূতিতে। এইবার হৃদ্য দিলের হাত ধরে সকলের সামনে থেকে তাকে তার কাছে এনে দিলের হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে গান ধরল, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে এখনো, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো, ফন্দি আটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই সংশোধিত হৃদয় চেরি ব্লজম, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই সাদা হার্ট। গানটা শেষ করে হৃদ্য থামতেই উপস্থিত সকলে জোরে হাততালি দিতে থাকে, কেউ কেউ তো বলতেই থাকে মেড ফর ইচ আদার। আর দিলের চোখ দিয়ে খুশিতে পানি এসে পড়ে, সে ভাবতে পারছে না তার কল্পনার থেকেও বেশি তাকে ভালোবেসে গেছে এই মানুষটা, কিন্তু ও বুঝতে পারেনি।
এইবার দিল কাউকে পরোয়া না করে সকলের সামনে হৃদ্যকে জড়িয়ে ধরে। এদিকে আফাজ খান, আফলাল খান, সাবিরা খান, রিম্মা খান, আরহাম খান, দিলারা খান তারা মনে মনে বলছে হৃদ্য আর দিলের ভালোবাসা দেখে মাশাল্লাহ, এই ভালোবাসা সারাজীবন যেন বেঁচে থাকে আর কারোর বদ নজর যেন না লাগে ওদের উপরে। এইবার হৃদ্য ও দিলকে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলল, এইবার ছাড়, সবাই তাকিয়ে আছে, বিয়ে হলে আমাকে সারাদিন জড়িয়ে রাখিস, এখন ছাড়, দেখ কিভাবে সবাই দেখছে। হৃদ্যর এমন কথা শুনে দিল তাড়াতাড়ি হৃদ্যকে ছেড়ে লজ্জায় চোখ নামিয়ে রাখলো আর ভাবতে লাগলো কি করে বসলাম, এখন আমার লজ্জা লাগছে। এইদিকে আদ্র দিল আর হৃদ্যর ভালোবাসা দেখে ভাবছে ভালোবাসা আসলেই খুব সুন্দর, কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা হলে যেমন দিল আর হৃদ্যর মতো। এইবার আদ্র আবসুরার দিকে তাকালো, তারপর মনে মনে ভাবল, আমাদের এমন দিন কবে আসবে আবসুরা? আবসুরাও হয়তো বুঝতে পেরেছে আদ্র তার দিকে তাকিয়ে আছে, তাই সেও আদ্রর দিকে তাকালো আর তাকিয়েই দেখে আদ্র আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। সে এবারের চোখ ঘুরালো না, বরং একটা মুচকি হাসি উপহার দিল আদ্রকে, যেটা দেখে আদ্র নিজের হাত দিয়ে বুক চেপে ধরল। আদ্রর বুক চেপে ধরা দেখে আবসুরা মাথায় হাত দিয়ে মনে মনে আদ্রকে পাগল উপাধি দিয়ে মুখ ঘুরিয়ে ফেলল। এইবার সকলের খাওয়া পর্ব শেষ হতেই আহরিন আর আয়রা অ্যানাউন্সমেন্ট করল যে যার জায়গায় বসুন, এখন নাচ শুরু হবে। হৃদ্য আর দিল তাদের বরাদ্দকৃত জায়গায় বসল। আয়রা অ্যানাউন্সমেন্ট শেষ করে এসে আহরান পাশে বসল, যা দেখে আহরান আয়রার দিকে তাকিয়ে হাসল। তাই আয়রা বলল, হাসছ কেন? আহরান বলল, আমার বউ এত সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করতে পারে জানতাম না তো। এটা শুনে মুখ ভেঙচি দিল আয়রা, কিন্তু উত্তর দিল না। তারপর আবার আহরান বলল, তোমাকে খুব সুন্দর লাগছে বউ। এটা শুনে আয়রা একটু লজ্জা পেল, কিন্তু সেও আহরানের উদ্দেশ্যে বলল, আপনাকেও খুব সুন্দর লাগছে আমার বর সাহেব। বলেই আয়রা আহরানের কাঁধে হালকা করে মাথা দিল। আহরান ও তার প্রিয়তমা স্ত্রীকে হালকা হাতে জড়িয়ে ধরল।